শেয়ারিং বন্ধ করছো? জি স্যার। So thank you, Mohaminul Haq, for your presentation. And who are others for presenting today? এখানে যারা আছে স্যার সবার প্রেজেন্টেশন হয়ে গিয়েছে? না স্যার, আমার বাকি আছে। নিয়ামুল, জি স্যার। তোমার সাথে কে কে আছে? স্যার, কালকের আগের দিন এক বড় ভাইকে নক দিছিলাম, উনি ছিল, ওনার তো খবরই নাই। আচ্ছা আচ্ছা, তুমি রেডি আছো প্রেজেন্টেশনের জন্য? জি না স্যার, নেক্সট ক্লাসে দেই। না, নেক্সট ক্লাস ইচ্ছা মতো যেদিন সেদিন প্রেজেন্টেশন দেওয়া যাবে না। আমি স্ক্রিন শেয়ার করতেছি, করে আমি সিচুয়েশনটা আমি বলে দিচ্ছি, তোমরা সবাই দেখে রাখো। এই যে CSE 311 কম্পিউটার নেটওয়ার্কিং কোর্স, মোহাম্মদ ফারুক প্রেজেন্টেশন দিয়েছে। কত মার্ক পেয়েছে কেএসএ টেস্ট 1-এ লেখা আছে। নাইম খান অ্যাবসেন্ট, তারপরে আনোয়ার হোসেন অ্যাবসেন্ট, লাবিব সেকেন্দার চৌধুরী অ্যাবসেন্ট, তারপরে হলো মানস মজুমদার অ্যাবসেন্ট, মেহেদি হাসান অ্যাবসেন্ট, সূচনা আক্তার চাঁদনী অ্যাবসেন্ট, নিয়ামুল মল্লিক অ্যাবসেন্ট, এরপরে হলো নির্ঝর দাস অ্যাবসেন্ট, এরপরে হলো ইমরান হোসেন অ্যাবসেন্ট। 1 2 3 4 5 6 7 8 9, 9 জন, 10 জন হলো অ্যাবসেন্ট, 11 জন অ্যাবসেন্ট। তো এটা খুবই দুঃখজনক। তোমরা, আমি আশা করব যে তোমরা সকলে যথোপযুক্ত যেটা প্রিপারেশন আছে সেটা তোমরা নিবা, ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবা। আর বিদ্যা শিক্ষার যে প্রক্রিয়া সেটা কিন্তু ডিসক্রিট না, বিদ্যা শিক্ষার যে প্রক্রিয়া সেটা কিন্তু কন্টিনিউয়াস। এই বিদ্যা শিক্ষা এবং দক্ষতা অর্জন, এইটার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ছাড়া সমাধানের কিন্তু কোনো রাস্তা নাই। শান্ত দত্ত, বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার, আপনি যে লিস্টটা দেখাইলেন ওইখানে স্যার লাবিবের নাম দেখলাম, মানে অ্যাবসেন্ট দেওয়া রয়েছে, কিন্তু লাবিব স্যার আমাদের সাথে এক গ্রুপে প্রেজেন্টেশন দিছি তো। হুম, লাবিব সিকান্দার চৌধুরীর নাম দেখলাম স্যার অ্যাবসেন্ট আছে আপনার যে লিস্টটা আছে, কিন্তু স্যার ও আর আমরা তো একসাথে প্রেজেন্টেশন দিছিলাম এক গ্রুপে স্যার। শিওর? জি জি স্যার। স্যার, ও আমার সাথে ছিল। তুমি আবার কে? স্যার আমরা স্যার একই গ্রুপে। পুষ্পা। পুষ্পা ছিল? জি ছিল স্যার। লাবিব? জি স্যার, লাবিব ছিল। এটা তো বাদ পড়ার কথা না। আমি আরেকবার একটু দেখতেছি। লাবিব সেকেন্দার চৌধুরী অয়ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। আমার এখানে ছিল কিন্তু যে কোনো কারণেই হোক বাদ পড়ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আপডেট করে দিয়েছি। একটু ওয়েট করো, আমি পিপিটিটা ওপেন করে নিই। আমাদের যেটা হলো ফল 2023 লাস্ট স্লাইড।
Yes. তো আমরা পড়তেছিলাম এই চ্যাপ্টার। ওকে, সো আজকে আমরা আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং কোর্সের যে টপিক সমূহ আছে সেটা আসলে আজকে আমরা শেষ করব। সো আই বিলিভ you are quite familiar now with the routing algorithms, link state, distance vector routing algorithms, and the principles of RIP, principles of OSPF, and the difference between RIP and OSPF is fundamentally important. And OSPF is the heavily used internet protocol for governing the different communication from one router to another within an autonomous system and extraordinary systems in a regional network. Hierarchical OSPF network was also discussed in the last class. Today we'll focus on one of the most highly used internet protocols. Name is BGP. We call it Border Gateway Protocol. And the routing among ISPs, Internet Service Providers, need border gateway protocols to take into actions. You already know that the BGP or the Border Gateway Protocol is the de facto inter-domain routing protocol in the current Internet, and the different parts of the Internet have been connected together, have been glued together through the border gateway routing protocols. And definitely, a single ISP might have multiple autonomous systems, or multiple autonomous systems governed under different internet service providers may need to be connected to each other. And that is where the BGP will take into actions. Here, the autonomous systems will advertise their existence in the network, and the others part of the internet will understand their presence and they will communicate accordingly. And definitely, there are two approaches basically, that is eBGP and iBGP. The name itself, Interior Border Gateway Protocol, iBGP, means the communications that are needed within the internal routers of an autonomous system will use this iBGP routing protocol. All routers within a particular autonomous system, they will be connected with each other using this protocol, iBGP protocol. They will be connected with each other using iBGP protocol. However, exterior border gateway protocol, the name itself says exterior, means two autonomous systems will be connected to each other using this protocol. This will be connected with this one using exterior border gateway protocol.
And here is the pictorial information. You see, there are autonomous system 1, autonomous system 2, and the autonomous system 3. And now, how they will communicate to each other. Within an autonomous system, you see logical IBGP connectivity is there, the blue ones. Logical IBGP connectivity is there. And it advertises their fruits and then communicate with each other. However, communication in between two autonomous systems, from autonomous system 1 to autonomous system 2, you see there is a border router 1C, border gateway router 2A, and they will communicate using this link. This is eBGP connectivity. And 1C will advertise what are the reachability information through 1C to all these routers, 2A. And 2A will understand how to reach 1B, how to reach 1A, and how to reach 1D through 1C. So these are the identifications needed in between the two autonomous systems. And here is autonomous system 3. Similarly, there is an eBGP connection in between the two border routers in two autonomous systems, and they will communicate basically. And we call these routers are the gateway routers. They are basically taking the responsibility like a gatekeeper, and they are basically allowing data to be transported from one autonomous system to another, and they are basically introducing the other routers to the other autonomous systems. So these are we call it uh, 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 gateway routers taking the responsibility of transporting data from one autonomous system to other. And BGP sessions are basically TCP connections in between the source and destination, and definitely these are called as semi-permanent TCP connection. Means it will be created and will last for all the messages to be communicated in between the source and destination. As soon as all the BGP messages are sent, the connection will be terminated immediately. We call it semi-permanent TCP connection. And what are the information are transported through BGP? And definitely this is the prefix of the network is being transmitted as a vector, path vector from the source to the destination. And for example, X is a network added here with 3, then gateway 3A advertises the path AS3, then to X to AS2 gateway, and the gateway is 2C. নতুন নেটওয়ার্ক যখনই যুক্ত হবে সঙ্গে সঙ্গে সে জানবে এবং জানার সঙ্গে সঙ্গে সে অন্যদেরকে অ্যাডভার্টাইজ করবে। এক্স নামে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে তুমি আমার মাধ্যমে পৌঁছাইতে পারো। 2C জানলো, 2Cর মাধ্যমে 2A জানলো, 2A আবার অ্যাডভার্টাইজ করবে 1Cর কাছে, 1C জানলো, 1C আবার অ্যাডভার্টাইজ করবে তাদের মেম্বারদের কাছে। এইরকম ভাবে এখান থেকে যদি আরো কোনো নেটওয়ার্ক থাকে তারা জানবে। এইভাবে অনেক দূরবর্তী নেটওয়ার্ক থেকে এই এক্স নেটওয়ার্ককে তারা খুঁজে পাবে। So advertising of new connections to a new network will be propagated from one autonomous system to another autonomous system gradually, and that will be communicated in the backbone of a network. Question may be arised when such communication will be stopped. Definitely it is policy driven.
where a particular network will decide I will not transport any traffic to that particular network X, then it will stop its propagation of the message to the next one. However, when you are connected with the internet, your ISP is taking the full responsibility to reach any network in the internet. Some maybe via some link associated with a certain uh, transoceanic connection, and another one is another transoceanic connection or transatlantic connection, or through satellite, or some redundant links established in between two large cities, two large countries, and so on. So there are multi-homing capacity established in the internet so that you can make communication easier in between two entities connected in a network. So ছোট ছোট যে বিষয়গুলি আমরা এতদিন পড়ে এসেছি, সেই পদ্ধতিগুলি সবই এখানে অ্যাপ্লিকেবল থাকবে। ইন টার্মস অফ ফিলোসফি তারা ঠিক করবে নতুন নেটওয়ার্ক কোনটার সাথে কানেকশন দিবে অথবা কোনটার কানেকশন সে দিবে না। নাইম খান, আমার কথা শুনতে পাচ্ছ? নাইম খান, এইখানে একটা মেসেজ দিয়ে চলে গেছে, কিন্তু ক্লাস করার প্রয়োজনীয়তা মনে করে না, প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজনীয়তা তাদের নেই। ভেরি আনফরচুনেট। এই হলো আমাদের চ্যাপ্টার 4 এবং 5। সেখানে আমরা সবগুলি নেটওয়ার্ক সম্পর্কে আমরা পড়েছি, ইবিজিপি সম্পর্কে পড়েছি, and that's the all from the control plane of the network. And there is some point, let me check it out. Let me check it out. বিজেপি পলিসিগুলি আলোচনা করার কথা ছিল, কিন্তু বিজেপি পলিসিটা এখানে আমরা ইয়েস সেইটা আছে, এইটা আমরা দেখতে পেয়েছি। এই স্লাইড থেকে আমি একটু দেখাই দিই তারপরে। মিনিট, মানে হলো আমাদের লাগবে এই 3টা স্লাইড। এইটা পর্যন্ত ওখানে এই 3টা স্লাইড লাগবে, এইটাও লাগবে, এইটাও লাগবে, এইটাও। আমার মনে হয় কন্ট্রোল সি, এখানে যাবো, এটা নিয়ে কথা বলছিলাম, তারপরে এটা ঠিক আছে, পাথ অ্যাট্রিবিউটস গুলি দেখতে হবে, সেটা ঠিক আছে, এরপরে পার্ট ওকে।
ওকে, আমি আরেকবার একটু শেয়ার দিচ্ছি কিছু ইন্টারনাল ডিটেলস এখানে। ইব্রাহিম কিছু বলতে চাচ্ছ? Yes, sir. Sir, I have a question. বলো। Sir, is there any architectural differences between border router and a normal router? Or না, just রেসপন্সিবিলিটির শুধু পার্থক্য, শুধু পার্থক্য। এটা তুমি কিভাবে কনফিগার করবা, ওইখানে হলো দুইটা রাউটিং প্রোটোকলই চলবে। A border gateway router, if you configure it as a border gateway router, then it will run both the routing protocols, both IBGP and EBGP. When it is communicating with the routers inside the autonomous system, it will execute IBGP. But when it will communicate with the border routers or the gateway routers of other autonomous systems, it will execute EBGP. It's kind of, this is working as the gateway. As you know, it has the capacity of translating the protocols from one to another. So these gateway routers, border routers will have higher functionality, higher level of functionalities compared to the core routers of the autonomous systems, internal routers of the autonomous systems. Make sense? yes, sir. Sir, আরেকটা কোশ্চেন ছিল হায়ারার্কিক্যাল ওএসপিএফ থেকে, ওই যে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, ওইখানে স্যার আমার, স্যার 126 নাম্বার পেজ, জি স্যার। এইখানে স্যার আমার বাউন্ডারি রাউটারটাও কি ব্যাকবোন রাউটার হিসাবে কাজ করতে পারে কিনা? যদি করতে পারে, সেই ক্ষেত্রে বাউন্ডারি রাউটারে স্যার অনেক বেশি ওভারহেড হয়ে যাচ্ছে না? সে একই সাথে অনেকগুলা আহ, কাজকে প্রসেস করা লাগতেছে, সেক্ষেত্রে স্যার ওই ব্যাপারটা কি That কিভাবে is হ্যান্ডেল true. করবে? সাধারণত এই রাউটার গুলি তুমি হায়ার ক্যাপাসিটি সম্পন্ন রাউটার দিবা, সিসকো 12,000 or 8,000 or হায়ার, অথবা জুনিপার হায়ার রাউটার, হায়ার ক্যাপাসিটি সম্পন্ন রাউটার যেগুলি, সেগুলি দিবা। যেগুলি এজ এর দিকে বেশি অবস্থান করতেছে সেগুলির ক্যাপাসিটি রিলেটিভলি কম হবে। দ্যাট ইজ ট্রু, বিকজ দিজ আর routers that are processing huge amount of data on behalf of many other routers, connecting hundreds of thousands of customers. Definitely, যত কোর ব্যাকবোনের দিকে যাবা তাদের ক্যাপাসিটি সম্পন্ন, হায়ার ক্যাপাসিটি সম্পন্ন দিতে হবে। এমনি কম্পিউটেশনের ক্ষেত্রেও এই কথাটা সত্য। তুমি একটা ডিপার্টমেন্টে যদি কোনো সার্ভার ব্যবহার করো, কম্পিউটার ব্যবহার করো, সেইটা যেরকম ভাবে তোমার ডেস্কটপ কম্পিউটার গুলির চেয়ে রিলেটিভলি হায়ার কম্পিউটেশন ক্যাপাসিটি সম্পন্ন হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ব্যবহার করবা সেটা ডেফিনেটলি আরো বেশি হবে। কারণ অনেকগুলি ডিপার্টমেন্ট থেকে যে ট্রাফিক আসছে, রিকোয়েস্ট আসছে, এক্সিকিউশন বা অন্যান্য, সেগুলি তাকে হ্যান্ডেল করতে হচ্ছে। একইভাবে যে আইএসপি এরকম 10টা 20টা বিশ্ববিদ্যালয়, 10টা 20টা প্রতিষ্ঠান, 100টা কাস্টমার, 1000টা কাস্টমারকে কানেক্ট করতেছে, তাদের যে সার্ভার সিস্টেম থাকবে, তাদের কম্পিউটেশন ক্যাপাসিটি যেরকম অনেক অনেক বেশি হতে হবে। আজকালকার বেশিরভাগ নেটওয়ার্ক অপারেটরই শুধুমাত্র এবং কেবলমাত্র নেটওয়ার্ক কানেক্টিভিটি দেয় না, প্রচুর পরিমাণ সার্ভিসেস তারা প্রোভাইড করে। কানেক্টিভিটি সার্ভিসেস, এস সার্ভিসেস, স্টোরেজ সার্ভিসেস, অ্যাপ্লিকেশন সার্ভিসেস। আবার আজকাল তোমরা দেখেছো যে প্রায় প্রত্যেক নেটওয়ার্ক অপারেটরের তাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনস আছে, এবং সেই মোবাইল অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে এই বিকাশ, নগদ থেকে শুরু করে ক্রেডিট কার্ড থেকে শুরু করে সকল জায়গায় সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে টাকা পয়সা চেঞ্জ করা যায়, ফুড অর্ডার দেওয়া যায়, ওয়েদার ইনফরমেশন পাওয়া যায়, স্পোর্টস টিকেটিং পাওয়া যায়, বিভিন্ন শিক্ষার ফি সেখান থেকে দেওয়া যায়। That means many other applications are being added in those mobile applications. What does it mean? It means that the network operators are not only earning money out of selling the network bandwidth,
but also it is earning money by selling the services to the customers, and that's what the survivability question of survivability is. শুধুমাত্র ভয়েস ডেটা কমিউনিকেশনের জন্য যে আহ, যে যে পরিমাণ তাদের বিলিং, সেটা দিয়ে এখন আর চলছে না, কারণ মানুষ এখন অনেক ক্ষেত্রেই এই এই মোবাইল কল যেটা, সেটা এখন আর শহরের বহু মানুষ করছে না। নানান ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন টুলস, ভয়েস মেসেজিং টুলস, P2P সার্ভিসেস ইত্যাদির উপরে তারা নির্ভর করছে, মোবাইল অ্যাপ্লিকেশনস এর উপরে তারা নির্ভর করছে, ফলে তাদের চেঞ্জ করে ফেলছে। আমি মনে হয় একদিন এক্সাম্পল দিয়েছিলাম, আমার এক কাজিন, তার হলো এই ঢাকা স্টেডিয়ামে এক সময় সে হিউজ বিজনেস করেছে। 60-এর দশকে ঢাকায় এসেছে, এসে সে এই আইসি বিক্রি করত, ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ডায়াক, ট্রায়াক, ইন্ডাক্টর, ইন্টিগ্রেটেড সার্কিটস, এই সমস্ত সব বিক্রি করত। এইগুলি বিক্রি করে সে ব্যবসাটা করেছে, হিউজ বিজনেস করেছে, নানান সম্পত্তি ইত্যাদি করেছে ইত্যাদি। এখন সমস্যা হয়ে গেছে যে 90-এর দশক পর্যন্ত সে এগুলি তার ঢাকার শুধু শহর না, বাংলাদেশের বহু ডিস্ট্রিক্টে তার ওই 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 কাস্টমার ছিল, যে যারা এখান থেকে ম্যাটেরিয়ালস একবারে নিয়ে গিয়ে সে জেলা শহরে বা উপজেলা শহরে তাদের যে ইলেকট্রনিক্স এর দোকান আছে, সেইখান থেকে তারা সার্ভিস প্রোভাইড করেছে। কিন্তু এই 2000-এর পরে, বিশেষ করে 2010-এর পরে এসে ওই বিজনেস কিন্তু এখন আর কোনো মার্কেট নাই। এখন চলে এসেছে কমপ্লিটলি কম্প্যাক্ট ডিভাইসেস, ওই জিনিসের মার্কেট কিন্তু এখন আর নাই। কাজেই সময়ের ব্যবধানে, দশকের ব্যবধানে, একটা দশক পার হয়ে গেলে ওই একই বিজনেসের স্টাইল, একই সার্ভিস, একই জিনিস নিয়ে কিন্তু আর টিকে থাকা যাবে না। So, so, so over the course of time, especially in decades, the needs of the society change dramatically. তার সাথে সাথে তাল মিলিয়ে বিজনেসের যেটা স্ট্র্যাটেজি, সেটি পরিবর্তন করতে হবে, সার্ভিসের যেটা স্ট্র্যাটেজি, সেটা পরিবর্তন করতে হবে, এবং সেটি এখানে আসলে স্ট্যান্ড করবে। তো সেই জায়গাটার রেসপেক্টে ডেফিনেটলি এখন এই বিভিন্ন কোম্পানি সমূহ তাদের ডাইভার্স অ্যাপ্লিকেশন সার্ভিসেস তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে, এবং এটির কারণে যে যে রিসোর্সেস ফ্যাসিলিটিস সেখানে পেয়েছে, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে তোমার যে রাউটার গুলির কথা বলেছো, সেটি ডেফিনেটলি হায়ার ক্যাপাসিটি সম্পন্ন রাউটার হতে হবে। এরপরেও লোড ব্যালেন্সিং থাকবে, যেরকম এই রাউটার কতটুকু ট্রাফিক এর মাধ্যমে উপরে পাঠাইতে পারে, কতটুকু ট্রাফিক এর মাধ্যম দিয়ে পাঠাইতে পারবে, সেটার লোড ব্যালেন্সিং কিন্তু এই রাউটার এবং এই রাউটার করতে পারবে। আবার এই রাউটার নিজেও যখন দেখবে যে এর মাধ্যম দিয়ে পাঠাইলে সময় বেশি লাগছে, ডেটা রেট কম পাওয়া যাচ্ছে, তখন সে অটোমেটিক্যালি এটার মাধ্যমে পাঠাবে। যদি সেখানে বটলনেক সিচুয়েশন হয়, তাহলে আরো অল্টারনেট রাউট এস্টাবলিশ করবে, ডেফিনেটলি সেটা করবে। নেটওয়ার্ক মনিটরিং টুলস আছে, সেগুলি অ্যাপ্লাই হবে এবং সেই অনুযায়ী তারা সার্ভিসেস এস্টাবলিশ করবে। আজকে কি বার বলতো? মঙ্গলবার। কেএসএ 2 আমি চিন্তা করতেছি তোমাদের শনিবার সন্ধ্যায় দিয়ে দিব, রোববার সন্ধ্যায় 24 ঘন্টা সময় দিব, এর মধ্যে তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে?
জি স্যার। এই তানভীর, জি স্যার। শনিবার সন্ধ্যায় তুমি একটা ফোন দিবা আমারে, জি স্যার, অবশ্যই। 7টার দিকে। আমি শনিবার এটা আপলোড করে দিব। CSE-2 অলরেডি তৈরি হয়ে গেছে, আমি চাইলে আজকেই পারতাম, কিন্তু তোমাদের ক্লাস আছে বা ইত্যাদি অন্যান্য অনেক এনগেজমেন্ট আছে, এগুলি কমপ্লিট করো। আমি উইকেন্ডে দিব, শনিবার সন্ধ্যায় দিব, রোববার সন্ধ্যার মধ্যে তোমরা 24 ঘন্টার মধ্যে তোমরা আপলোড করবা। আমি আবারও বলে দিচ্ছি, কপি করবা না। কপি করলে দুইজনই জিরো। কে কার কাছ থেকে কপি করেছে এগুলো আমি দেখতে যাব না। 1000 বার রিকোয়েস্ট করলেও সেই রিকোয়েস্ট আমি শুনবো না। তুমি না পারো, কিছুটা ভুল ভাল হোক, শুদ্ধ ভুল মিলে হোক, আমি সেখানে পার্সিয়াল মার্কিং করব। কপি করলে শূন্য। যে কোনো খাতায় মার্কিং করার আগে সবগুলি খাতার উপরে আমি আগে চোখ বলে নিব, তারপরে মার্কিং শুরু করব। কোথাও থেকে কপি করবা না, অন্যজনের কাছ থেকে কপি করবা না। নিজের বিদ্যা বুদ্ধি অ্যাপ্লাই করে। এখানে প্রবলেম থাকবে হলো অ্যানালাইটিক্যাল। এই লাস্ট যে চ্যাপ্টার পড়িয়েছি, 2টা চ্যাপ্টার 4 এবং 5, এগুলির উপর থেকে আমরা দিব এবং এগুলি তুমি সলভ করবা। সলভ করে খাতায় সুন্দর করে প্রত্যেকটা পৃষ্ঠার উপরেই তোমার আইডি এবং নাম লিখে দিবা, প্রত্যেক পৃষ্ঠার উপরেই। আর ওইভাবে প্রবলেমগুলির সলিউশন করে আমি যে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, সেই অ্যাসাইনমেন্টের রেজাল্ট তুমি আপলোড করে দিবা। কি বলে, সলিউশন গুলি তুমি এখন আপলোড করে দিবা। এটা হলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জন্য আলাদা, এবং সেটা আপলোড করে দিবা। ঠিক আছে, তাহলে যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো, এইগুলি তো গত দিনই পড়ানো হয়ে গেছে। এইখানে আমরা বিজিপি রাউটারে এভাবে সেমি পার্মানেন্ট কানেকশন তৈরি হবে, এবং এইখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট পর এই অ্যাডভার্টাইজমেন্ট গুলি হইতে থাকবে। এখন এর প্রিফিক্স যেটা করে, প্রিফিক্স এবং অ্যাট্রিবিউট দুইটা মিলে এখানে সে পাঠাবে। অ্যাডভার্টাইজমেন্টের রুট আসলে এইভাবে পাঠাইতে থাকবে। প্রিফিক্স বলতে আসলে ডেস্টিনেশন, যেটা ডেস্টিনেশনে আমি পাঠাইতে চাচ্ছি। আর এস পাথ হলো লিস্ট অফ অটোনোমাস সিস্টেম থ্রু উইচ প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ পাসড। মিন্স ওই 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 নেটওয়ার্কে পৌঁছাইতে হলে কোন কোন অটোনোমাস সিস্টেম পার হয়ে তারপর যেতে হবে, সেই অটোনোমাস সিস্টেমের লিস্ট গুলি সেখানে থাকবে। আর নেক্সট হোপ যেটা আছে সেটা তো নেক্সট অটোনোমাস সিস্টেমের যেটা রাউটার, সেটাকে সে নির্দেশ করবে। এখানে পলিসি বেসড রাউটিং, যেটা একটু আগে আমি হাইলাইট করতেছিলাম, পলিসি বেসড রাউটিং যদি হয়, কখনো যদি কোনো নেটওয়ার্কের প্যাকেট কেউ ট্রাভেল করতে না চায়, তাহলে এটা তার পলিসি, এবং ওই নেটওয়ার্ক থেকে আসা কোনো প্যাকেট আসলে সে বলবে যে না, ওখানে কোনো প্যাকেট আমি জানি না, ওই নেটওয়ার্ক কোথায় সেটা আমি জানি না। মানে মানে নোয়িংলি মিথ্যা কথা বলবে, কারণ তার পলিসি হলো এটা যে ওর কাছে সে ট্রাফিক ফরওয়ার্ড করবে না। জেড যদি মনে করে যে এক্স থেকে আসা ট্রাফিক আমি ওয়াই এর কাছে ফরওয়ার্ড করব না, তাহলে এক্স থেকে আসা কোনো রিকোয়েস্ট আসলেই জেড বলবে যে ওয়াই কে কোথায় আমি চিনি না। আসলে ওয়াই জেড এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে। তো এইভাবে সে নোয়িংলি সে রং ইনফরমেশন দিবে, ইন্টেনশনালি, বিকজ ইটস পলিসি ডাজ নট সাপোর্ট দ্যাট। এটা হলো তার একটা স্ট্র্যাটেজি, এটা একটা তার স্ট্র্যাটেজি। আচ্ছা, এইবার দেখো বিজিপি পাথ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ওই যে AS3 এখানে পাঠাচ্ছে, তারপরে এটা সে ডিস্ট্রিবিউট করবে, আবার এখানে সে ডিস্ট্রিবিউট করবে, এইভাবে করে পাথটা যাবে। এই ছবিগুলি আগে আর স্লাইডে ছিল না, আমি এইমাত্র যুক্ত করলাম। এরপরে আবার এইরকম ভাবে সে পাথগুলি, মাল্টিপুল পাথও কিন্তু এরকম
এস্টাবলিশ হতে পারে ইন বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন। এই যে 3A যদি কোনোভাবে 1C এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাহলে এটিও কিন্তু সে কমিউনিকেট করবে, এবং 1C এর যদি দুইটা অপশন থাকে ডেফিনেটলি সে ডাইরেক্ট পাথ সে ফরওয়ার্ড করতে পারে। সো AS3 এর মাধ্যমে সে যাবে। এভাবে ওভার দ্য কোর্স অফ টাইম তার পাথ আসলে এস্টাবলিশ হবে। বিজিপি মেসেজ গুলি একটু দেখে দাও, কি কি মেসেজ আছে। একটা হলো ওপেন, টিসিপি কানেকশনকে এস্টাবলিশ করার জন্য বিজিপি পেয়ারের সাথে, এবং এটা যেন অথেন্টিকেটেড হয়, কোনো সিকিউরিটি ব্রিচ যেন না হয়, এজন্য আইডি দিয়ে, রাউটারের আইডি দিয়ে অথেন্টিকেটেড করবে। এরপরে আপডেট মেসেজ, ওই যে নিউ পাথ একটু আগে দেখলা যে ও আগে জানতো যে 2 এর মাধ্যমে এক্স নেটওয়ার্কে যাওয়া যায়, এখন যেহেতু 3 এর কাছ থেকে ডাইরেক্ট এখানে আসতেছে, এই জন্য 1C কিন্তু 1B A এবং D কে আপডেট করে দিল পাথটা, যে না আগের পাথ না, এই নতুন পাথ যেটা সেটা তুমি এখন ব্যবহার করবা, এই নতুন পাথ যেটা সেটা তুমি এখন ব্যবহার করবা। তো দিস ইজ হাউ উই ক্যান এস্টাবলিশ রাউটস ইন বিটুইন দ্য সোর্সেস এন্ড ডেস্টিনেশন। আপডেট মেসেজের মাধ্যমে এটা অ্যাডভার্টাইজ করবে। কিপ অ্যালাইভ হলো ওই টিসিপি কানেকশন যেটা এস্টাবলিশ করেছে সেটা কি অ্যালাইভ থাকবে নাকি এটা বন্ধ থাকবে। তো এটা সাধারণত ওপেন রাখা হয় অ্যাকনলেজমেন্টের জন্য টিল ইট ইজ রিসিভড। আর নোটিফিকেশন হলো যে কোনো ধরনের ইরর যদি ধরা পড়ে, কোনো কানেকশন যদি ডিসকানেক্টেড হয়ে যায় বা কোনো লিংক যদি টিয়ার ডাউন হয়ে যায়, তাহলে এই ধরনের ইরর মেসেজ কমিউনিকেট করার জন্য নোটিফিকেশন মেসেজ। তো বিজিপির এই 7 ধরনের মেসেজ সেমি পার্মানেন্ট টিসিপি কানেকশনের উপর দিয়ে এক মেশিন থেকে আরেক মেশিনে ট্রান্সফার হবে। তো এই পাথ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এই আইবিজিপি এবং ইবিজিপির যে যৌথ কমিউনিকেশন সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এই ইন্টারফেস কোনটার মাধ্যমে যাবে সেটি সে নির্দেশ করবে। এই যে ইন্টারফেস 1 এর মাধ্যমে সে 1C তে যাবে, এখানে ডেস্টিনেশন আছে এক্স, যদি ডেস্টিনেশন হয় এক্স, যদি ডেস্টিনেশন হয় তাহলে 1D এর এই পলিসির মধ্যে থাকবে যে এখন এই 1C এর মাধ্যমে আমার এখন যেতে হবে 1 ইন্টারফেস 1 দিয়ে। তাহলে নেটওয়ার্ক যত দূরেই থাক না কেন, সে এখান থেকে প্যাকেটটা কোন রাস্তায় বের করে দিবে, এই রাস্তায় এদিকে কোথাও বের করবে নাকি এই রাস্তায় এদিকে বের করবে, সেটা সে এন্ট্রি তার রাউটিং টেবিলের মধ্যে থাকবে। এখানে একটা প্রশ্ন, ইন্ট্রা এবং ইন্টার এস রাউটিং উভয় আমাদের কেন দরকার হয়? এটা উভয় দরকার হয় এই কারণে যে ইন্টার অটোনোমাস সিস্টেম যেটা, সেটা ওভারঅল ট্রাফিক রাউট কন্ট্রোল করতেছে। যে ইন্টারনেটের ট্রাফিক এক আইএসপি থেকে অন্য আইএসপি, একটা অটোনোমাস সিস্টেম থেকে ওই দূরবর্তী কোনো আইএসপির অটোনোমাস সিস্টেমে কিভাবে ট্রান্সপোর্টেড হবে সেটা সে কন্ট্রোল করতেছে। আর ইন্ট্রা যেটা, সেটা সিঙ্গেল অ্যাডমিনস, এখানে এখানে পলিসি ইস্যু বেশি একটা নাই, এখানে মূলত ডিস্টেন্স এবং নেটওয়ার্ক পারফরমেন্স ইস্যুটা মোস্টলি ইম্পর্টেন্ট, এবং এই ট্রাফিক থেকে আর একটা রাউটারের আন্ডার থেকে আর একটা রাউটারের আন্ডারের ডেস্টিনেশনে রিসোর্স গুলি কিভাবে ট্রান্সফার হবে সেটা নির্দেশিত হবে এই জায়গাটাতে। সো দিস ইজ হাউ উই ক্যান কমিউনিকেট ইন বিটুইন দ্য different resources, and this message need to be implemented here. আচ্ছা, এরপরে যেটা সেটা হলো হায়ারার্কিক্যাল রাউটিং, যেটা এর আগেও বলেছি, সেটা টেবিল সাইজ রিডিউস করার জন্য, পারফরমেন্স ম্যাক্সিমাইজ করার জন্য এটিকে ব্যবহার করা যেতে পারে, লিংক ওয়েট দিয়ে ট্রান্সফার করা যেতে পারে। এবং পলিসি অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এটাও খুব ভালোভাবে পড়বা। খেয়াল করে দেখো আইএসপি গুলির এখানে এখানে হলো এইগুলি হলো প্রোভাইডার নেটওয়ার্ক, এগুলি হলো প্রোভাইডার নেটওয়ার্ক, আর এইগুলি হলো এক একটা কাস্টমার নেটওয়ার্ক। এখন এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছে,
A advertises path AW to B and to C. A অ্যাডভার্টাইজ করতেছে B এর কাছে এবং C এর কাছে যে W তে পৌঁছাইতে হলে আমার মাধ্যমে তুমি পৌঁছাইতে পারো। B gets no revenue for routing to C B A W since none of C and AW are B's customers. B যদি কাস্টমার না হয় A অথবা W অথবা C, হ্যাঁ, তাহলে বি এক্স এর কাছে অ্যাডভার্টাইজ নাও করতে পারে, করবে না, যে আমার মাধ্যমে তুমি ডেটা প্যাকেট ডব্লিউ এর কাছে নিয়ে যেতে পারো, করবে না ইন্টেনশনালি। কারণ এই কাজ করে তার কোনো বেনিফিট নাই, তার কোনো বেনিফিট নাই। বি চুজেস নট টু অ্যাডভার্টাইজ বি এ ডব্লিউ টু সি, যে বি থেকে এ হয়ে ডব্লিউ তে পৌঁছানো যায় এই কথা সি কেও সে বলবে না, এক্স কেও সে বলবে না। লেটস সে এখানে আরেকটা নেটওয়ার্ক আছে জেড, তাকে সে বলবে, কারণ জেড হলো বি এর কাস্টমার, বাটাই দিবে। So this is how we can make a policy based routing from source to destination. আবু তাইব সিদ্দিক, বলো। স্যার জেড এর ব্যাপারটা ক্লিয়ার না স্যার, কেন জেড ওর কাস্টমার স্যার? যদি হয় যে জেড বি এর কাস্টমার ও জি এবং স্যার। জেড এর কোনো ইউজার ডব্লিউ এর কাছে ডেটা পাঠাইতে চায়, তাহলে বি ওই এর কাছ থেকে আসা অ্যাডভার্টাইজমেন্টটা জেড এর কাছে ফরওয়ার্ড করবে, কিন্তু সির কাছে করবে না, কারণ সি বি এর কাস্টমার না। সির এখানকার ট্রাফিক বির মাধ্যমে এ হয়ে জেড এ যাওয়ার মধ্যে বির কোনো বিজনেস নাই। ও জি আচ্ছা স্যার, মেক বুঝতে সেন্স? পারছি স্যার। রাইট জি স্যার। রাইট রাইট। ওই জন্য এই এএস পাথ, নেক্সট হপ রাউটার এবং এই ক্রাইটেরিয়া, এইগুলি আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, সো দ্যাট হাউ দে উইল এস্টাবলিশ communication of data from source to destination in a connection way. আগামী দিন আমরা একটা রিভিউ ক্লাস নিব, means should you have any problem onto the contents of the final syllabus, তোমরা এখন নিশ্চয়ই ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সেই জন্য বিভিন্ন টপিক গুলি পড়তেছ, এবং সিলেবাস হলো আরডিটি, ওই যে রিলায়েবল ডেটা ট্রান্সফার। রিলায়েবল ডেটা ট্রান্সফার যেখান থেকে চ্যাপ্টার 3 শুরু হলো, রিলায়েবল ডেটা ট্রান্সফার, ওইখান থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা পড়ালাম এইগুলি হলো তোমার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। সো এই টপিকগুলি খুব ভালোভাবে পড়বে, যার মধ্যে তোমার টিসিপি, কনজেশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, তারপরে ওই যে অ্যাকনলেজমেন্টের যে টাইম হিসাব করা ইডব্লিউ এম ইকুয়েশন দিয়ে, তারপরে তোমার হলো ওখানে আছে টিসিপি রেনো, টিসিপি তাহো, ছবি দিয়ে দিলে সেখান থেকে যেন তুমি ভ্যালুজ গুলি বের করতে পারো, আবার ঘটনা যদি বলে দেওয়া থাকে তাহলে যেন তুমি ছবি আঁকতে পারো। একটা ঘটনা যদি সেখানে বলে দেওয়া থাকে, পার্টিকুলার সিচুয়েশন, যেমন জায়গায় এই ঘটনা ঘটেছে, এখানে টাইম আউট হয়েছে, এখানে ট্রিপল ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়েছে, এখানে কনজেশন অ্যাভয়েডেন্স ছিল, এখানে অমুক স্লো স্টার্ট ছিল, তাহলে এই পুরা সিচুয়েশন যদি তোমাকে ইংলিশে লিখে দেয় তাহলে যেন তুমি সেটা ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো। এইগুলির জন্য যে প্র্যাকটিস আছে সেগুলি তোমাকে করতে হবে। অনুশীলনীতে বেশ কিছু প্রবলেম আছে যেগুলি তোমরা গ্রুপ ওয়ার্ক করে একে অপরের সাথে আলোচনা করে বসে সুন্দরভাবে সলভ করবা, তাহলে এগুলির যে কারেসপন্ডিং প্রিপারেশন তোমার দরকার সেটি হয়ে যাবে। এরপরে হলো এই 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 আইপির যে প্রোটোকলের যে হেডার আছে, এই হেডারের কোন ফিল্ড কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সিকোয়েন্স নাম্বার কি কাজে লাগে, পোর্ট নাম্বার কি কাজে লাগে, বিভিন্ন ফ্ল্যাগ বিট গুলি কি কাজে লাগে, এগুলি সম্পর্কে ভালো
ধারণা নিয়ে আসবা যেন এই রিলেটেড কোনো ম্যাথমেটিক্স দিলে, সিচুয়েশন কেস স্টাডিজ দিলে সেগুলি যেন তুমি সলভ করতে পারো। আইপি তোমাদেরকে বিশদ ভাবে পড়িয়েছি, সাবনেটিং, সুপারনেটিং, তারপরে আইপির প্রিফিক্স, তারপরে ডোমেইন রেঞ্জ, এগুলি তোমাদেরকে অঙ্ক করে করে দেখিয়েছি, পরীক্ষাও নিয়েছি তোমাদের ইয়েতে, সিটিতে। তো ওই ধরনের প্রবলেমগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আমার আগামী দিনের ক্লাসের স্ট্রাকচার হবে তোমাদের প্রবলেম শোনা এবং সেগুলির উপরে আমার আলোকপাত করা। আর এই ডেটা রাউটিং এর এখানে এসে যে জিনিসগুলি, ডিএসসিপি রাউট প্রোটোকল এখানে তোমাদের সিলেবাসের মধ্যে থাকবে। তারপরে তোমার হলো এইখানে এসে রাউটিং এর যতগুলি অ্যালগোরিদম প্রোটোকল গুলি পড়েছি, IPv4, IPv6 টানেলিং কনসেপ্ট খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করা লাগবে। এইখানে এসে পড়েছি হলো আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং, লিংক স্টেট রাউটিং, এই দুইয়ের মধ্যে পার্থক্য পড়েছি, এই দুইটার অপারেশন পড়েছি। একটা সিনারিও তুলে ধরলে সেটা লিংক স্টেট অ্যালগোরিদমে স্টেপ বাই স্টেপ কিভাবে হবে, ডিভি অ্যালগোরিদমে স্টেপ বাই স্টেপ কিভাবে পাথ এস্টাবলিশ হবে, সেটা যেন তুমি সিনারিও সহ ছবি আঁকায় যেন দিয়ে লিখতে পারো, সেভাবে ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবা। শুধু প্রশ্নের উত্তর বর্ণনা করে লিখবা সেটার দিকেই দৃষ্টি দিবা না, প্রবলেম দিলে প্রবলেমের সলিউশন যেন করতে পারো সেদিকে দৃষ্টি দিবা, সিচুয়েশন বলে দিলে সেটা পিক্টোরিয়ালি যেন তুমি রিপ্রেজেন্ট করতে পারো সেদিকেও দৃষ্টি দিবা। তো এই যে ম্যাটেরিয়ালস গুলি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেগুলি বুঝে পড়ার চেষ্টা করবা। মুখস্থ করে যারা আসবে তারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। আবারও বলছি, বারবার বলছি, প্রথম থেকেই বলে আসতেছি, খুব ভালোভাবে পড়ে বুঝে পড়বা, যেন ঘটনাটা কি সেটা যদি জানা থাকে তাহলে নিজের মতো করে তুমি লিখতে পারবা, এবং দ্যাট উইল বি ইয়োর সলিউশন। পরীক্ষা ইন পার্সন হবে, যে যতই তোমাদেরকে কান পড়া দেখ, ওই নানান ভাবে তোমাদের চিত্তটাকে দুর্বল করার চেষ্টা করো, এগুলি অপচেষ্টা। কাজে পরীক্ষা ইন পার্সন হবে, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং সেভাবে নিজেকে প্রস্তুত করো, এবং এবং তোমরা তোমাদের দ্বারা মানুষ গুড গাইডেড হবে, তোমরা যেন কারো দ্বারা মিসগাইডেড না হও। তোমরা অন্যদেরকে গুড গাইডেন্স দিবা, তোমরা যেন নিজেরা মিসগাইডেড না হও, এটা হলো আমার এক্সপেকটেশন। এবং তোমরা প্রথম থেকেই যদিও ক্লাসে দেরি করে ঢুকো, এটা একটা আমার অবজেকশন, আজও আমি অবজার্ভ করলাম, এটা আমার খুব খারাপ লাগার একটা জায়গা। You try to make a good relationship amongst yourself and try to concentrate on true learning of knowledge and skills, expertise, and make yourself proficient enough to represent uh, an internationally capable graduate in the field of computer science and engineering. I do have full understanding that you are quite capable, but my only concern is related to your attitude, related to your devotion, related to your attention, sincerity. So demonstrate those capacities for building your career, and best wishes for all of you. এটা গতকালকে বছরের 1 তারিখ ছিল, আজকে 2 তারিখ হয়ে গেছে। তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, এবং তোমাদের তোমাদের এই বছরে আশা করি তোমরা গ্রাজুয়েট হবে এবং তোমাদের সামনের দিনে ভালো সর্বাঙ্গীন সফলতা এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। এখন আমি অ্যাটেন্ডেন্সে চলে যাব। স্যার স্যার একটা ব্যাপার জানার ছিল স্যার। বলো। আর আমরা যখন হচ্ছে এজ ডিভাইস ছেড়ে যখন হচ্ছে
নেটওয়ার্ক লেয়ারে আসলাম, এরপরে স্যার আমরা রাউটার নিয়ে পড়াশোনা করছি, মানে রাউটার দেখলাম ব্যাকবোন, ইন্টারনেটের ব্যাকবোনে। তো আমরা কি স্যার ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করলাম? আমাদের সেলুলার নেটওয়ার্কে স্যার তাহলে কিভাবে কাজ করে? ওটাতে কি ওএসআই মডেল থাকে না? বা সেল টাওয়ার গুলাতে কি স্যার এই যে যে লেয়ার সেলুলার গুলো? নেটওয়ার্কের বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, তবে সেইটার ক্ষেত্রে তোমাদের এই বেসিক যে প্রোটোকল গুলি তোমরা পড়েছো সেগুলির কনসেপ্ট অনেকখানি কাজে লাগবে। বাট ওয়্যারলেস নেটওয়ার্ক নামে একটা কোর্স আছে 4th ইয়ারে, অপশনাল। যদি তোমরা করো তাহলে সেটি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। আর যেটা আছে সেটি হলো যে বেসিক নেটওয়ার্কিং এর এই পার্টিকুলার কোর্সে যে সিলেবাস সেটা আমরা আসলে বারংবারই চেষ্টা করছি যারা একটু বেশি কাভার করব, বাট আনফরচুনেটলি এই সময়ের মধ্যে এতগুলি অ্যাক্টিভিটিস রেখে এই টপিকগুলি আসলে বেশ কিছু জিনিস কাভার করা সম্ভব হচ্ছে না। এবং এইটা তাও এখন ধরো যখন ট্রিমিস্টার সিস্টেম ছিল তখন আমরা ওই এসডিএন, বিজেপি, তারপরে হলো এই এই ওএসপিএফ এইগুলি পর্যন্তও ঠিকঠাক মতো আসা যেত না। ওই সর্বোচ্চ হয়তো এলএস এবং ডিভি পর্যন্ত এসে শেষ করে দিতে হতো কোর্সটাকে। বাট স্টিল কিছুটা অগ্রসর হওয়া গিয়েছে। বাট আমাদের যেটা এক্সপেকটেশন, গতকালকেও আমরা 4জন শিক্ষক যারা পড়াচ্ছি এই কোর্স, সবাই আমরা ঘন্টাধিককাল মিটিং করেছি, আলোচনা করেছি এই সমস্ত বিষয়গুলি সমূহ নিয়ে। সামনের দিনে আরো কিছু বিষয় আমরা যুক্ত করার চিন্তা করব এবং কিছু রিডান্ডেন্ট জিনিস, কিছু মিনিমাম কিছু জিনিস রিডান্ডেন্ট আছে সেগুলি কিভাবে বাদ দেওয়া যায় সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। বাট ডেফিনেটলি তোমার কোশ্চেন যদি খুব ছোট করে আনসার করি তাহলে সেলুলার নেটওয়ার্কের বেশ কিছু প্রোপাইটারি প্রোটোকল আছে, সেগুলির স্ট্রাকচার বা সেগুলির ওয়ার্কিং প্রিন্সিপল একটু আলাদা। বাট ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্ক যেটা যেটা তোমার হলো ভেহিকুলার অ্যাডহক নেটওয়ার্ক বা এমনিতে নর্মাল অ্যাডহক নেটওয়ার্ক, এরপরে হলো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, তারপরে ব্লুটুথ নেটওয়ার্ক, জিগবি নেটওয়ার্ক, ন্যারো ব্যান্ড ইন্টারনেট অফ থিংস নেটওয়ার্ক। আজকাল প্রচুর পরিমাণে হেলথ ইন্ডাস্ট্রিতে, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রিয়াল আইওটি বলে একটা বিষয় আছে, আইআইওটি, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, এই সমস্ত জায়গায় ব্যবহৃত হচ্ছে। সেইগুলির কিছু কাস্টমাইজড প্রোটোকল আছে, বাট সেই প্রোটোকলগুলি সাধারণত আন্ডার গ্রাজুয়েট আমরা পড়ানোর সুযোগ পাই না। এগুলি ইন্টারনেট অফ থিংস যদি একটা কোর্স আমি ইনক্লুড করেছিলাম তোমাদের কারিকুলামে, সেই কোর্স যদি পড়ানো হয়, যদি পড়ো তাহলে সেখানে জানতে পারবা। না হলে মাস্টার্সে গেলে এই ধরনের কোর্স যারা সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্কিং, এরপরে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন, ইন্টেলিজেন্ট সিস্টেমস ইত্যাদি এরিয়াতে যারা কাজ করবা তাদের এগুলি ফার্দার পড়ার সুযোগ হবে। তো এখন যে সময় এসেছে তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর অনেক অ্যালগোরিদম এখন এই 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 কম্পিউটার নেটওয়ার্কিং এর অটোমেশনের জন্য, অটোনোমাস সিস্টেম ডেভেলপমেন্টের জন্য ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। We have been used many structures, many algorithms, heuristic, hyper heuristic, meta heuristic algorithms have been applied over there. Optimization algorithms have been developed by us in many avenues and they are being published into the digital literature available in the IEEE and SAM Digital Library and what else we have journals. So should you have further interest, you can concentrate on those areas in future days. And definitely these are
fundamental for establishing your career, and software systems are basically running on to those network infrastructure and the different communication architectures and the communication paradigms are heavily being engaged with the software system. So সেগুলিও আসলে জানতে হবে এবং সেগুলি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনেরও প্রয়োজন আছে। আমার মনে হয় we are running out of time, so let's go for the attendance. Let me share the attendance sheet. Okay. Muhammad Farooq, absent. Naim Yes, Khan. sir. Asi, sir. Oh, Farooq aso. Naim Khan message দিয়ে গেছে। Sadman Shakib Nuhash. Yes, sir. Okay. Muhaiminul Haq Mim. Yes, sir. Anwar absent. Ahanab Tahamid Jamal, absent. Hilal Murshid. Yes, sir. Arjana Akhtar Rubina. Yes, sir. Ariful Islam. Yes, sir. Sajjad Hossein. Present. Rudib Admin. Pranto Dotto aso. Labib Yes. aso. Labib absent. Shejar Reza. Sir, Labib Asi, sir. Oh, Labib Sekandar aso. Shejar Reza aso. নাই। লাবিব কি প্রেজেন্টেশন দিছিলা? জি স্যার দিছিলাম স্যার। তোমার নাম তো বাদ করছিল। পরে আজকে তোমার বন্ধুরা ওদেরকে একটু চাটা খাওয়াই দিও। হ্যাঁ, রিয়াদুল ইসলাম নিয়ন, অ্যাবসেন্ট। জিশান মাহমুদ, Present, sir. ওকে। আহসান শাহরিয়ার অপূর্ব, Yes, sir. সঞ্জিদা খানম, সঞ্জিদা অ্যাবসেন্ট। ইমন হোসেন, ইয়েস স্যার। শাহির মঞ্জুর শরীফ, Present, sir. মানস মজুমদার, মেহেদি হাসান, ইসমত জাহান, Yes, sir. আল সিয়ামুর রহমান, Yes, sir. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সূচনা আক্তার চাঁদনি, মোহাম্মদ আফজাল হোসেন, Yes, sir. পুষ্পা আসো, হাসানুল কবির, নিয়ামুল মল্লিক। নিয়ামুল মল্লিক আসো? নজরুল ইসলাম, ইয়েস স্যার। আবু তাইব সিদ্দিক আসো, মোখলেসুর রহমান, ইয়েস স্যার। মিরাজ তালুকদার, সব চ্যাটে দিছে। ইয়াজউদ্দিন নাই। শামির কবির তানজিম, প্রেজেন্ট স্যার। গুড। শামীম আহমেদ, প্রেজেন্ট স্যার। গুড। ইব্রাহিম তানভীর Present, sir. আসো। জুনায়েদ আসো। Sir. নির্ঝর অ্যাবসেন্ট। তামজিদুল হোসেন অ্যাবসেন্ট। তামজিদ এই শেষ মুহূর্তে এসে রেকর্ডিং করে কি করবো, দরকার নাই। তামজিদুল হোসেন, প্রেজেন্ট। ইমাম হোসেন, তামজিদ আসি স্যার, আচ্ছা। মিরাজ আছে, ইব্রাহিম আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ইমরান হোসেন অ্যাবসেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সকলে ভালো থেকো। আগামী পরশুদিন 4 তারিখ আবার আমাদের ক্লাস হবে, দেখা হবে। থ্যাংক ইউ। প্রবাবলি 4 তারিখেই লাস্ট ক্লাস নাকি? স্যার 10 তারিখে লাস্ট ক্লাস আমাদের স্যার। ও 10 তো তারিখ একটা 4 তারিখ স্যার, মানে 9 তার তারিখে মানে হচ্ছে 9 তারিখ। জি 9 তারিখে আমাদের আর একটা ক্লাস আছে, তাই তো? জি স্যার। ঠিক আছে। এখন যারা প্রেজেন্টেশন দাও নাই, তানভীর তোমার গ্রুপে একটা মেসেজ দিয়ে দাও। আগামী দিন আমি লাস্ট একটা সময় দিব, যদি প্রেজেন্টেশন দিতে পারে একেবারে 8টা বাজার 8:30 বাজার 5-10 মিনিট আগেই মিটিং রুমে জয়েনিং দিয়ে বসে থাকতে বলবা, ঠিক আছে? ওকে স্যার। আর জি না স্যার। হলে নাই, এবং যদি কারো টপিকের কোনো সমস্যা থাকে আমার সাথে যেন কমিউনিকেট করে। ওকে স্যার। আল্লাহ হাফেজ। Sir, Assalamu alaikum. আসসালামু আলাইকুম।